This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুলবাইন ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। মধুকল্পিতা, আমরা বেশ কয়েকদিন ধরেই জানাচ্ছিলাম যে নতুন নির্দেশ দেওয়া হয়েছে তাতে যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন রয়েছে 14ই ফেব্রুয়ারি, সেই তালিকা পিছিয়ে যেতে পারে। সেরকমই অন্তত আপডেট পাওয়া যাচ্ছে যে অন্তত 10 দিন পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আজ রাতেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। বিস্তারিত জানাবেন সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে নথি জমা দেওয়ার জন্য সময় দিতে হবে সাধারণ ভোটারকে, এবং সেক্ষেত্রে কাদের নামে কেন হিয়ারিং সেটা প্রত্যেকটি পঞ্চায়েত এবং ব্লক অফিসে টাঙাতে হবে। নির্বাচন কমিশন এই নিয়ে দুদিন সময় চেয়ে নিয়েছে, অর্থাৎ যখন থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে তারপরে দুদিন সময় চাওয়া হয়েছে এবং তারপর আরও 10 দিন সময় দেওয়া হবে। অর্থাৎ মোটের উপরে যদি 10 দিন সময় দেওয়া হয় তাহলে আগামী 7ই ফেব্রুয়ারি হিয়ারিংয়ের শেষ দিন, অর্থাৎ শুনানি তারপরে আর নয়, তারপর 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে এসআইআরের। সেখান থেকেই যদি পিছিয়ে যায়, এসআইআরের 7 তারিখে সম্ভব হচ্ছে না শেষ করা, আরও 10 দিন যদি পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে 7 এবং 10 মিলিয়ে 17ই ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তারপরে আরও 7 দিন যদি ধরে নেওয়া যায় যে 24শে ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ যে তালিকা, ফাইনাল চূড়ান্ত তালিকা এসআইআর সেটা প্রকাশ হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারি পিছিয়ে যেতে পারে। এখন সেটা আরও বেশি সময় দেওয়া হবে কিনা সেটা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে কার্যত মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই এই চূড়ান্ত এসআইআর তালিকা অন্তত এ রাজ্যে প্রকাশিত হয়ে যাবে। আজকের রাত বা কালকের মধ্যে এই তালিকা প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তার কারণ তারপর ছুটি পড়ে যাচ্ছে, সোমবার পর্যন্ত ছুটি থাকছে। ফলে আগামীকাল যেহেতু ন্যাশনাল হলিডে নয়, জাতীয় ক্ষেত্রে আগামীকাল পর্যন্ত সময় থাকছে। এই সময়সীমা কবে হবে তার একটা নোটিফিকেশন জারি করা। শ্রাবন্তী, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে শনিবার মানে এসআইআর এর যে তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপ তালিকা প্রকাশ করার কথা, বিশেষ করে এই তথ্যগত অসঙ্গতি যে কারণে যাদের নাম বাদ গিয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করার যে নির্দেশটা দেওয়া হয়েছিল, তাহলে সেটা কবে প্রকাশ হতে পারে, সেটা কমিশন সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, আপাতত দুদিন সময় দেওয়া হচ্ছে যে এই দুদিনের মধ্যে যাবতীয় কাদের কাদের কি কি কারণে ডাকা হচ্ছে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু যেহেতু এখন সমস্ত অলরেডি বেশ কিছু জায়গা আমরা দেখছি যে হিয়ারিং কিন্তু বন্ধ হয়নি, হিয়ারিং চলছে, সেক্ষেত্রে কমিশনের কোনো আপত্তি নেই। এক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের ক্ষেত্রে থাকছে তাদেরকে আলাদা করে ডাকা হবে এবং তাদের তালিকা এবার থেকে বের হবে। একই সঙ্গে যে রিসিট কপি দেওয়া হচ্ছিল সেগুলোও দেওয়া হবে। কমিশন এখানে স্পষ্ট করে দিয়েছে যাদের ইতিমধ্যেই হয়ে গেছে শুনানি তাদেরকে কিন্তু আর সেই রিসিট কপি দেওয়া হচ্ছে না, তাতে আরও সমস্যা বাড়বে। ফলে দ্রুততার সাথে শেষ করতে যারা পরবর্তী সময় হিয়ারিংয়ে যাবেন তারা এই যে সমস্ত নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলি প্রত্যেকটা পালন করা হচ্ছে এবং শনিবার লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যে সমস্ত নাম বাদ গিয়েছে সেই তালিকা প্রকাশ করা হবে। আনম্যাপ হওয়ার কারণে যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা প্রকাশ করা হতে পারে। এখনো পর্যন্ত আপডেট রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। আর এই মুহূর্তে যে আপডেটে নজর থাকবে এসআইআর এ হয়রানির অভিযোগে রাজারহাটে সিপিএম এর বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি। বিডিও অফিস চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম কর্মী সমর্থকদের। দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এসআইআর এ হয়রানির অভিযোগে রাজারহাটে সিপিএম এর বিক্ষোভে তুলকালাম। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রঞ্জিত, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই উত্তেজনা প্রবণ এবং যেটি জানা যাচ্ছে যে সিপিএম কর্মীদের সঙ্গে, সিপিএম মহিলা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হচ্ছে। তারা বিডিও অফিসে প্রবেশের চেষ্টা করছে। এসআইআর নামে যে মানুষকে হয়রানি করছে তারই প্রতিবাদে রাজারহাট বিডিও অফিস অভিযান সিপিএম এর পক্ষ থেকে এবং বিষ্ণুপুর বটতলা থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে তারা সিপিএম কর্মীরা এবং নেতৃত্বরা আসেন এবং তারপরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এবং সিপিএম এর নেতা সপ্তশ্রী দেবের অভিযোগ, বিজেপি এবং টিএমসি যারা ভোটার
ভোটার নয় তাদেরকে বেছে বেছে নোটিশ পাঠাচ্ছে, অর্থাৎ বিজেপি এবং টিএমসির যারা কর্মী রয়েছেন তাদেরকে, তারা যেখানে তারা যে ভোটার নয় তাদেরকে কিন্তু বেছে বেছে তাদেরকে নোটিশ পাঠাচ্ছে, তাদেরকে হয়রানি করছে, শুধু একবার নয় বারংবার করছে। এই সমস্ত অভিযোগ তুলে তারা কিন্তু এই মুহূর্তে যে বিডিও অফিস আছে রাজারহাটে, যে বিডিও অফিসের গেটের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ চালাচ্ছেন, এবং সেই বিডিও অফিসে কিন্তু অর্থাৎ বোঝা যাচ্ছে একগুচ্ছ দাবিতে তারা এই অবস্থান বিক্ষোভ করছেন। আপডেটের দিকে তুমি নজর রাখো। আর এবারে আপনাদের দেখাবো আসানসোলের ছবিটা, যেখানে এসআইআর এ হয়রানির প্রতিবাদে বামেদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো। আসানসোলে বামেদের এসডিও অফিস অভিযানে উত্তেজনা। আসানসোল এসডিও অফিসের বাইরে বিক্ষোভ বামেদের, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এসআইআর এ হয়রানির প্রতিবাদ, রাজ্যের দিকে দিকে বামেদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। এই মুহূর্তে আসানসোলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন সেখানে বামেদের এসডিও অফিসে অভিযানে উত্তেজনা। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, একদিকে আসানসোলের ছবি, অপরদিকে রাজারহাটের ছবি। দু জায়গাতে এসআইআর এ হয়রানির প্রতিবাদে বিক্ষোভে উত্তেজনা ছড়ালো। বামেদের এই বিক্ষোভকে কেন্দ্র করে দু জায়গাতে উত্তেজনা ছড়িয়েছে, সেই ছবি দেখাচ্ছি। বাবার নামের বানান ভুল, এইসব বলে যদি বারবার ডাকা হয়, এটার তো কথা এসআইআর ছিল না। আমরা বলেছিলাম যে মৃত ভোটার এবং যে ভোটার চলে গেছে তাদের নাম বাদ দেওয়া হোক, কিন্তু তারপরে যে ভোটার রয়েছে, যাদের বাবা দাদু সবাই এখানকার, 2002তেও যাদের নাম রয়েছে, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এইভাবে ডাকা, এটা মানা যাচ্ছে না। এটাকে আমরা মোকাবেলা করার জন্য রাস্তায় নেমেছি। দুটো রাজনৈতিক দল বাইনারি করছে, তারা হিন্দু মুসলমান করছে, তারা ভাষার ভিত্তিতে ভাগ করছে। আমরা বলছি যারা অসাধারণ, যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা, তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে। প্রশাসন এমনভাবে সাজিয়েছে যাতে নৈরাজ্য তৈরি হয়। এদিকে সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি, উত্তপ্ত বলাগড় বিডিও অফিস চত্বর। ফর্ম 7 বিতর্কে তৃণমূলের পাল্টা আজ বিক্ষোভ দেখালো বিজেপি। বিডিও অফিসের দুই গেটে দুই দলের কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগান চলো। জয় শ্রীরাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত এলাকা, রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয়। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী আশিক। সেখানে পুলিশের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তাহলে আজকের এই পরিস্থিতি কেন? দেখো, গতকালকে বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস, তারই পাল্টা আজকে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। এবং তাদের যেটা অভিযোগ, যে তৃণমূল যে অভিযোগটা করেছিল গতকালকে, যে যারা অ্যাপ্লিকেন্ট, যারা এই ফর্ম 7 জমা দিয়েছে তাদের নাম প্রকাশ আনতে হবে, এবং তারই প্রতিবাদ জানাতেই আজকে বিজেপি কর্মসূচি নেয়, যে যারা অ্যাপ্লিকেন্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে তাদের নাম প্রকাশ করা যাবে না। আর সেই কারণে দুই দল বিডিও অফিসের দুই গেটে বিক্ষোভ দেখাতে থাকে, এবং তারপরে আস্তে আস্তে উত্তপ্ত হয়ে ওঠে বলাগড় বিডিও অফিস চত্বর, এবং দুই দলের কর্মী সমর্থকই তারা সম্মুখ সমরে চলে আসে, এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু বলাগড় থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে প্রস্তুত রয়েছে। একদম, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, বলাগড়ের ছবি দেখতে পাচ্ছি, যেখানে সম্মুখ সমরে একেবারে তৃণমূল বিজেপি। তৃণমূলের পক্ষ থেকে গতকালও একটা প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়, তারই পাল্টা হিসেবে আজ বিজেপির এই প্রতিবাদ বিক্ষোভ ছিল, কিন্তু সেখানেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চলে আসে। সামনাসামনি একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, স্লোগান পাল্টা স্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে রীতিমতো পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়। এসআইআর এ হেনস্থার প্রতিবাদে খানাকুলে পথ অবরোধ। রাউতখানা এলাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের। একই গ্রামে শতাধিক ভোটারকে এসআইআর এর নোটিশ, প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন গ্রামবাসীদের।
আরএসএস পরিচালিত এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একমাত্র মুসলিম বিরোধী। তার জন্য আজকে আমাদের অবরোধ। আজকে ঘরের মা বোনেরা থেকে সাধারণ মানুষ থেকে রাস্তায় নেমেছে। তার কারণ হচ্ছে এই দেখুন, আমার হাতে আমার কাছে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। আমার নাম জাহেদুল আলী, আমাকে দেওয়া হয়েছে কী কারণেতে? আমার বাবার নাকি 6টা পুত্র, সেই জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আদেও আমার বাবার হচ্ছে আমরা 4টে ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন। তাহলে এই নির্বাচন অন্যায়কে কখনোই আমরা প্রশ্রয় দেবো না। আর এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। প্রশাসন আছে, ভিডিও আছে, ওনারা সেখানে গিয়ে এখানে রাস্তা অবরোধ করে বা পাবলিককে হ্যারাসমেন্ট না করে আমার যেটা মনে হয় যে ওনারা প্রশাসনিক পদক্ষেপ নেওয়াটা নিলেই ভালো, জিনিসটা ভালো হবে। বা ভিডিও আছে, এসডিপিও আছে, যিনি করেছে সেটা প্রকাশ্যে আসুক, প্রশাসন আছে তার সঠিক ব্যবস্থা নেবে, সঠিক শাস্তি দেবে তার। এবার খানাকুলের বিজেপি বিধায়কের স্ত্রীকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হলো। স্ত্রীকে নিয়ে খানাকুলের 2 নম্বর বিডিও অফিসে পৌঁছে গিয়েছিলেন এবং সেই অফিসে হাজির হয়ে তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়করা। আমার সঙ্গে রয়েছে সহকর্মী তন্ময় বৈরাগী। তন্ময়, ঠিক কি কারণে তৃণমূলকে নিশানা করলেন বিজেপি বিধায়ক? দেখো, তৃণমূল বেশ কিছুদিন ধরেই বলে আসছে বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথভাবে এলাকার মানুষজনদের হেনস্থা করছে, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই আবার দেখা গেল যে বিজেপি বিধায়কের স্ত্রীকে নোটিশ দেওয়া হয়েছে এসআইআরে। তিনি বিধায়কের স্ত্রীকে সঙ্গে নিয়ে সুশান্ত বাবু এলেন এবং তার ফর্ম ফিল আপ করলেন এবং চলে গেলেন। যদিও বিজেপি বিধায়কের দাবি যে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে, তার জন্যই কিন্তু তার স্ত্রী নোটিশ খেয়েছেন এবং তিনি নোটিশ যেহেতু খেয়েছেন ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। আর এটা নিয়েই আবার তৃণমূল আবার তোপ দাগতে শুরু করেছে যে নির্বাচন কমিশন এবং বিজেপির এই যৌথ ইয়েটাকেই ডামাডোল করতে চাইছে, যার জন্য একটা রাজনৈতিক গিমিক করতে চাইছে। সেই জন্যই বিজেপি বিধায়কের স্ত্রীকে নোটিশ দিয়ে বিষয়গুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আজ আমি খানাকুল ব্লকে এসেছি। আমার আজকে হিয়ারিংয়ে ডাক ছিল, কিছু আমার কাগজপত্র ভুল ছিল, সেগুলো আজকে আমি সাবমিট করেছি। বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। আমরা বলবো এটাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না। আমাদেরও যেরকম হিয়ারিংয়ে নাম আসছে, ঠিক একই রকমভাবে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যাদের নামের গোলযোগ বা ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ে ডাক আসছে। বিজেপি নির্বাচন কমিশনারকে দিয়ে যখন শয়ে শয়ে একটা বুথে 900 ভোটার হলে 800 জনকে ডাকাচ্ছে, 800 ভোটারকে ডাকাচ্ছে, সেই ড্যামেজকে কন্ট্রোল করার জন্য নির্বাচন কমিশন এবং বিজেপির একটা রাজনৈতিক কৌশল। তাই আজকে বিজেপির বিধায়কের স্ত্রীর নাম দেখা গেছে। দেখুন, এটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল। এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। দক্ষিণ 24 পরগনার কুলপিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী মহিলা। মৃতের নাম খালেদা বিবি পুরকাইত, বয়স 50। এসআইআর শুনানি নোটিশ আসার পর থেকে আতঙ্কে ছিলেন খালেদা। তারপরে গতকাল কীটনাশক খেয়ে আত্মহত্যা দাবি পরিবারের। খবর থেকে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে মেরে তুলে দিবে। আমি বলছি যে না, কেন কি মারবে, সকাল যদি চলে যায় আমি চলে যাবো। এই নিউজটা এসে সেখান থেকে টেনশন চলে গেছে। মানে উনি মারা গেছেন? হ্যাঁ। মানে কি করে মারা গেলেন? ওই বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে। কেন? ওই এসআইআর জন্য। তো এসআইআর জন্য কি সমস্যা হয়েছে ওনার ওই লিস্টটি ফিরতে এসে বলে তার জন্য বলে গ্রাম করে মেরে পালাচ্ছে, বাচ্চার কি হবে না হবে। এসআইআরের নোটিশ ফিরে আসার পর থেকে 4টে ছেলেরা 2 বৌমা ফিরে আসার পর থেকে উনি চিন্তা করতে যে কি হবে, আমাদের নিয়ে চলে যাবে, কি করব, কি হবে, এরকম চিন্তা করতে করতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। খেত না ভালো করে, ঠিক মতো। কালকের হঠাৎ আমরা বাড়ি থেকে উনা থাকায় উনি একা সেই চিন্তা করতে করতে বিষ খেয়ে নিজের বাচ্চা একাধিকবার যখন হিয়ারিং করে মানুষের মনে স্বাভাবিক কারণে একটা হতাশা যে আমাকে বারবার ডাকা হচ্ছে কেন। মানুষ তো অত বেশি জানে না যে কি কারণে আমাদের ডাকছে, কি বিষয়ে ডাকছে। এখন যদি বলা হয় যে আমার মা সেই 90 দশকে কোনো আইন ছিল না, আর আমার মার বিয়ে হয়েছে আজ থেকে 80-90 বছর বয়স, আর এখন যদি আমার মাকে জিজ্ঞেস করা হয় যে তুমি 14 বছর বয়সে কেন বিয়ে করেছিলে, এটা কি কোনো আইন? এটা কোনো কথা হলো? এইগুলোর জন্য তো মানুষ বেশি আতঙ্কিত।
বিধানসভা নির্বাচন আসছে, সেই কারণে এই নির্বাচনের আগেও আবারও তৃণমূল বিজেপি বিরোধী জোট গঠনের তৎপরতা। সিপিএম কংগ্রেসকে জোট বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই মাসের মধ্যে জোট প্রক্রিয়া শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। বাম কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে দাবি আইএসএফ বিধায়কের। আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরও যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরের জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরও যে সমস্ত ভোটগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। যদিও এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান নেয়নি বাম এবং কংগ্রেস। শূন্যের সঙ্গে শূন্য মিলে শূন্যই হয় কটাক্ষ তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। 294 বিধানসভা, নওশাদ হলো 1, হুমায়ুনকে যদি সাসপেন্ড করে এখনই না যায় পদ, তাহলে আরেক, একে একে 2, কংগ্রেস 0, সিপিএম 0, মানে শূন্যের ঐক্য হবে, একটা মহাশূন্য তৈরি হবে। কালকে যদি নির্বাচন হয় একমাত্র তৃণমূল ছাড়া কেউ তৈরি নয়। নেই তো বাজারে, এই যে বলছে আলোচনা করব, মুখ করব, এই পার্টি ওই পার্টি, কোনো পার্টিই তো নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, সেক্ষেত্রে তো সত্যিই যে গতবারও আমরা জোট দেখেছিলাম, গতবারের জোটের যদি মানে তৃণমূল এবং বিজেপি বিরোধী জোটের যদি লাভ বলা যায় তাহলে শুধুমাত্র এই একটা আসলে ভাঙন। তাহলে এবারে ঠিক কোন অঙ্কে নওশাদ সিদ্দিকী আবারও এই জোট করায় আগ্রহ প্রকাশ করছেন? সেখানে কি কোথাও হুমায়ুন কবিরের নতুন দল বা মিম যেটা বিভিন্ন জায়গায় চাপ তৈরি করছে রাজ্যের শাসক দলের ওপর, সেই বিষয়গুলো নওশাদ সিদ্দিকীকে কোথাও একটা ব্যাকআপ দিচ্ছে যে জোট করলে সেই জোটের ফলাফল ভালো হতে পারে রাজ্যে, এবং পাল্টা শাসক দলের পক্ষ থেকে তো নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে শর্মিষ্ঠা, তুমি যে কথাটা দিয়ে শুরু করলে যে গতবারও 2021 সালে আমরা কিন্তু দেখেছিলাম যে এই বাম কংগ্রেস আইএসএফ জোট হয়েছিল, কিন্তু গোটা একেবারে বলা যায় যে প্রচার পর্ব থেকে শুরু করে যে দ্বৈরথটা, সেই দ্বৈরথটা কিন্তু দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, এবং শেষমেশ সেটা মোদি বনাম মমতার লড়াইয়ে পরিণত হয়। এই মোদি বনাম মমতার লড়াইয়ে 2021-এ কোনো তৃতীয় বিকল্পকে মানুষ কিন্তু বাছেননি, হয় মোদি নয় মমতা। তেমনই কি হতে যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন? নওশাদ সিদ্দিকীরা প্রাণপণ চেষ্টা করছেন বা বাম কংগ্রেস প্রাণপণ চেষ্টা করছেন যে এই একেবারে তৃণমূল এবং বিজেপির এই দ্বৈরথের বাইরে গিয়েও একটা তৃতীয় বিকল্পের সন্ধানের কথা অনেকে বলছেন। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল করেছেন, তার মুখেও তৃতীয় বিকল্পের কথা। কিন্তু বাম কংগ্রেস, হুমায়ুন কবিরের দল কিংবা নওশাদ সিদ্দিকী জোট বাঁধার কথা সবাই বললেও এখনো কিন্তু তারা জোট বাঁধেননি। এক, এবং জোট বাঁধার ক্ষেত্রে অনেকগুলো সিট শেয়ারিং সহ আরও নানান ধরনের আলোচনা আছে, সেই আলোচনাও কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে আবারও কি 26-এর নির্বাচন মোদি বনাম মমতার লড়াই হবে, অর্থাৎ মানুষ হয় মোদি নয় মমতাকে বেছে নেবেন, নাকি মোদিও নয় মমতাও নয় তৃতীয় বিকল্পের দিকেও কেউ কেউ হাঁটবে। এসআইআর প্রক্রিয়া যদি সঠিক সময় শেষ হয় তাহলে তো খুব বেশি দিন বাকি নেই নির্বাচনের জন্য। তাহলে এখনো পর্যন্ত সেই যদি জোট করার কোনো মানসিকতা থাকে, সেই জোট করতে কোনো রকম তৎপরতা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে না, মানে বাম কংগ্রেস হুমায়ুন কবির এই দলগুলোর মধ্যে নেই। আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তী বাম নেতা, তার সঙ্গে কথা বলেছিলাম, এবং কংগ্রেস নেতা সৌম্য আইচরায়ের সঙ্গে কথা বলেছিলাম। দুজনের বক্তব্য শুনুন। এইটার কোয়েশ্চেনই তো ওঠে না। এবার যদি এমনটা হয় যে গত বিধানসভায় জোটে চলা হয়েছে, লোকসভায় চলেনি বলে হয়তো ওদের মনে হতে পারে পাটনা দেওয়ার দরকার, সে কথা বলে নেবে, কোনো অসুবিধা নেই। আমি যতটুকু বুঝি এই আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্যেই আইএসএফও আছে।
সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির আগ্রাসন, ধর্মীয় বিভাজন করে এ রাজ্যে ক্ষমতার কে ভাগ করার যে চেষ্টা করছে, মানুষকে ভাগ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবসময় আমরা মনে করি যে অসাম্প্রদায়িক শক্তি যদি একসঙ্গে আসে তাহলে এই দুটো শক্তির জন্য বিপদ, এবং বিরোধী ভোট যাতে ডিভিশন না হয় সেদিকে সব রাজনৈতিক দলের মনে রাখে। সেখানে নওশাদ সিদ্দিকীরা বলেছেন, আহ্বান জানিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু সিদ্ধান্ত আমরা এখনো দেরি আছে। হলে তো ভালোই হয়, কিন্তু সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটি নেবে এবং বিধানসভা নির্বাচনের আগেই যা করার করবেন। দেখুন, ভাঙর কোথাও রাজ্যের শাসক দলের কাছে টার্গেট করেই তো সেখানে শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ক্যানিং পূর্বের বিধায়ক। আর বারবার কিন্তু আমরা সেখানে নওশাদ ভার্সেস শওকত দেখছি, সেটা আইএসএফ এর এই মিছিলকে কেন্দ্র করেও। ও শহীদ মিনারে যে জমায়েতটা করেছে, আমি যদি শুধু ভাঙড় বিধানসভা থেকে আমি ওই জমায়েত যদি না করতে পারি, আমার ভাঙড় বিধানসভা দিক কি ক্যানিং পূর্ব বিধানসভা দিক, যে কোনো একটা বিধানসভাতে যদি ওই জমায়েত না করতে পারি, আমি রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেবো। এটা হচ্ছে ভাঙড় বিধানসভা, শুধু ভাঙড় বিধানসভা থেকে, এটা চ্যালেঞ্জ। এবং আমরা সেইটাকে সামনে রেখে আগামী 15ই ফেব্রুয়ারি আমরা ভাঙড় বিধানসভায় একটা র্যালি করছি। আমি যদি ওই গতকালকের 21শে জমায়েতটাকে যদি না টপকাতে পারি, আমি 16 তারিখে পার্টি থেকে রিজাইন দেবো। বিজেপির সভাপতির গুরুদায়িত্ব পেয়ে নীতিনের নজরে এবারে বাংলা। মঙ্গলবার বাংলায় আসছেন বিজেপির সভাপতি। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি, ভোট যুদ্ধের কৌশলে শান দেবেন। দুর্গাপুরে সভা করতে পারেন বিজেপির নবীন সভাপতি। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, বিজেপি সভাপতির গুরুদায়িত্ব পাওয়ার পরে নীতিনের নজরে বাংলা, কেননা বাংলার শিয়রে পারে বিধানসভা নির্বাচন। দেখো, তিনি মনোনয়নপত্র জমা দিয়ে প্রথম যে বৈঠকটি করেছেন তা বাংলার নেতাদের সঙ্গে করেছেন, এবং তিনি প্রথম যে সাংগঠনিক বৈঠক গতকাল করেছেন সেই বৈঠকেও আলোচনার একেবারে সিংহভাগ জুড়ে ছিল বাংলা। যে খবর আমাদের কাছে আসছে যে বর্ধমান দুর্গাপুর জেলা, সেই জেলাকে বর্ধমান শহরে তিনি সভা করতে পারেন। 27 তারিখ রাতে পৌঁছবেন, 28 তারিখ এই সভা হবে। এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এখানে বক্তব্য কি হতে চলেছে, অর্থাৎ প্রচার ঠিক কোন লাইনে হবে, তারও একটি সুনির্দিষ্ট রূপরেখা এই সাংগঠনিক বৈঠকে তিনি বেঁধে দিয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী যেদিন নীতিন নবীন তিনি সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন, সেদিন প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে অনুপ্রবেশকারীরা এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা। আর গতকালের বৈঠকে নীতিন নবীন জানিয়েছেন যে যেভাবে জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, সেই জনবিন্যাস পরিবর্তন এই মুহূর্তে বিজেপির কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই প্রেক্ষাপটেই এবারে এসআইআর নিয়ে লাগাতার প্রচারের দিকে নামছে বিজেপি। স্বাভাবিকভাবেই নীতিন নবীন তিনি জনসমক্ষে এসে সাধারণ মানুষের কাছে কি বার্তা দেন আর পার্টি কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বলেন, নজর থাকবে আমাদের সেদিকে। একেবারে ধন্যবাদ তোমাকে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রচার আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গ অসমের মতো রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ভাবাচ্ছে বিজেপিকে। সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠকে স্পষ্ট ইঙ্গিত দিলেন নীতিন নবীন। সূত্রে খবর, বৈঠকে বিজেপির নবীন সভাপতি বলেছেন জনবিন্যাসের পরিবর্তন বদলে দিচ্ছে রাজনৈতিক সমীকরণ। এই পরিবর্তন বিজেপির কাছে বাড়তি চ্যালেঞ্জ। সূত্রে খবর, এই মুহূর্তে বাংলায় বিজেপির সংগঠন কিভাবে কাজ করছে সে বিষয়ে শ্রমিক ভট্টাচার্যের থেকে রিপোর্ট নেন তিনি। প্রত্যেক বুথের সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। যে নেতারা আগে ভোটে সাফল্য এনে দিয়েছেন তাদের পারদর্শিতাকে কাজে লাগাতে ভোটমুখী রাজ্যে দায়িত্ব দেওয়ার ভাবনা নীতিনের। প্রত্যেক নেতার ব্যক্তিগত আচার আচরণের ওপর দল যে নজর রাখছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে মুখ খোলার বিষয়েও সতর্ক করা হয়েছে প্রত্যেক নেতা। টার্গেট 26 আর বঙ্গযুদ্ধে বিজেপির নজর যে আলাদা করে উত্তরবঙ্গের উপর থাকবে তা বলার অপেক্ষা রাখে না নরেন্দ্র মোদী। তিনি মালদায় গিয়েছিলেন, সেখান থেকে বিশেষ ট্রেনের সূচনা করলেন। আর এবার উত্তরবঙ্গে যেতে পারেন অমিত শাহ। 31শে জানুয়ারি শিলিগুড়িতে সভা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিকভাবে এবং ভোটের অঙ্কের দিক থেকে উত্তরবঙ্গের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা কতটা গুরুত্বপূর্ণ জানাবেন আমার সহকর্মী প্রসেনজিৎ সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আমি তোমার কাছে একটু ভোটের অঙ্কটা পরিষ্কার হতে চাইবো, কারণ নরেন্দ্র মোদী তিনি মালদায় গেলেন, এবার অমিত শাহ যাচ্ছেন, তারও মন্তব্য উত্তরবঙ্গ। ঠিক কেন বারবার নজরটা কেন?
দেখো, বিজেপি বারবার বলছে এই 26-এর ভোটে রাজ্যে পালাবদল হবে এবং বিজেপি ক্ষমতার মসনদে আসবে। তাহলে তাকে দুটো কাজ করতে হবে, এক দক্ষিণবঙ্গে ভালো করতে হবে, আর উত্তরবঙ্গে তাদের যে আসন সংখ্যা সেই আসন সংখ্যাকে ধরে রাখতে হবে। উত্তরবঙ্গে এই মুহূর্তে বিজেপির শক্তি বেশি, বিধায়ক সাংসদ সব দিকেই তাদের শক্তি বেশি, কিন্তু সেই উত্তরবঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরাও তাদের নিজস্ব কৌশল সাজাচ্ছেন এবং তৃণমূল দাবি করছে এবার উত্তরবঙ্গে বিজেপি বেশ কিছু আসন হারতে পারে। সেই জায়গা থেকেই কিন্তু একদিকে দক্ষিণবঙ্গে শহর এবং গ্রামাঞ্চলে তাদের প্রচার চালিয়ে নিয়ে যাওয়া, যে কারণে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মালদা এবং সিঙ্গুরে সভা করেছেন। তেমনি পাশাপাশি উত্তরবঙ্গকেও অবহেলা করা নয় যে আমাদের শক্তি ওখানে বেশি প্রচারের প্রয়োজন নেই, যে কারণেই কিন্তু এবার শিলিগুড়িকে বেছে নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের যুবদের ওই দিনকে নিয়ে আসা হতে পারে, কারণ এই কর্মসূচি আগামী 2 ফেব্রুয়ারি ছিল, কিন্তু ওই সময় থেকে এই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই সময়কালে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে, সেই জায়গা মাথায় রেখেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসবেন 31 তারিখে আসাম থেকে, তিনি এখানে আসবেন এবং এখানে উত্তরবঙ্গের যুব সম্মেলন করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। এখনো পর্যন্ত প্রস্তুতির কাজটা শুরু হয়েছে, চূড়ান্ত তালিকা অর্থাৎ কখন নাগাদ এই সভা হবে, কটার সময় তিনি আসবে, এই পুঙ্খানুপুঙ্খ বিবরণ আর কয়েকদিন। প্রসেনজিৎ, তুমি সেই আপডেট দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ। তন্ময় বাবু, নরেন্দ্র মোদী তিনি মালদা থেকে বিশেষ ট্রেনের সূচনা করলেন, সভা করলেন, এবার অমিত শাহ তিনি আবারও উত্তরবঙ্গে আসছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তিনি একটা যুব সম্মেলন করবেন। আমরা জানি আমাদের ভোটের অনেকটা বড় ফ্যাক্টর হয়ে থাকে যুবদের ভোট, সেই দিকে কিন্তু আলাদা করে নজর দিচ্ছে বিজেপি এবং কোন জায়গায় নজর দিচ্ছে, যেখানে তাদের মাটি মানে পায়ের তলা মাটি একটু হলেও শক্ত। উত্তরবঙ্গের পায়ের তলার মাটি তাদের সরে গেছে, আগের 2024-এর নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে, আর 2021-এর নির্বাচনে প্রমাণিত শ্রী অমিত শাহ যতবার বাংলার মাটিতে আসবেন তত তাদের আসন। এখন তো আর এইটাও বলার সাহস রাখছেন না যে আপকিবার 200 বার, এখন সেখান থেকে কমে এসছেন, অর্থাৎ তারা বুঝতে পারছেন যে বাংলায় কিছু হওয়ার নয়, কিন্তু কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য মাঝে মধ্যে আসতে হচ্ছে, তারা আসছেন। আপনারা তাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন নতুন কিছু তারা বুঝতে পারছেন না, কারণ তাদের বলার কিছু নেই, অলরেডি তারা হার স্বীকার করে নিয়েছেন। ধন্যবাদ। মধুকল্পিত এই এসআইআর প্রক্রিয়া যখনই চলছে না, একটা অদ্ভুত ঘটনা আসছে, এবার নাকি বাবা চুরির ঘটনা। বিধাননগরের আদর্শ পল্লীতে বাবা চুরি এবং সেটা এসআইআর এ ধরা পড়েছে। বিধাননগর বিধানসভার 117 নম্বর পার্টের ভোটার তালিকায় নাম ছিল নিবাস হাজরা, তিনি এখন বেঁচে নেই। অভিযোগ তার নাম ব্যবহার করে ভোটার কার্ড হয়েছে, প্যান কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে, এমনকি পাসপোর্টও তৈরি করেছেন সুমন হাজরা নামে এক ব্যক্তি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রঞ্জিত। একটা কার্ড নয়, বারবার অনেকগুলো কার্ড হয়েছে, কিন্তু কিসের প্রেক্ষিতে কোনো কি ভেরিফিকেশন হয়নি, জানবো তোমার কাছে, তবে অভিযোগটা আগে একবার শুনুন। সুমন হাজরা কে হয় আপনার? সুমন হাজরার বাবার নাম কি আপনার? হ্যাঁ, নিবাস হাজরা। আচ্ছা, আপনার স্বামীর নাম নিবাস হাজরা? স্বামীর নাম নিবাস হাজরা। তো উনি বলছেন সুমন হাজরা, বাবার নাম নিবাস হাজরা। আমার স্বামীর নাম নিবাস হাজরা, 2 ছেলে 1 মেয়ে। কি নাম? সুমন হাজরা। আমার ছেলের নাম হচ্ছে হিমাংশু হাজরা, গৌরঙ্গ হাজরা। তাহলে সুমন হাজরা কে? সুমন হাজরা উনি বলছেন তো সুমন হাজরা আমার ছেলে না, সুমন হাজরা কেউ না। আচ্ছা, ওনার বড় ছেলে কেন আসেননি? বড় ছেলের কাছে বড় ছেলে ডকুমেন্টস দিয়েছেন। ওনার বড় ছেলে ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্ট জাল করে সুমন হাজরা বাবা বানিয়েছে তাকে। জাল করে কেন হবে? ওটা তো পেজেন্ট ছিল। কারা পেজেন্ট ছিল? এরকম করে অন্যের মৃত বাবাকে কি বাবা বানানো যায়? না, মৃত বাবাকে কি করে হয়? মৃত বাবা কি করে হয়? ওনার বাবা যখন বেঁচে ছিল। ওর অরিজিনাল বাবাটা কোথায় তাহলে? ওর অরিজিনাল বাবা কোথায়? ওর বাবা মা কই? ওর অরিজিনাল বাবা মা কই? ওর অরিজিনাল বাবা মাটা কই? কেন আমি আগে বলতে যাবো তোমাদের? তোমরা কোথায় থাকো? কোথায় তোমাদের অরিজিনাল বাড়ি? কোথায়? আমাদের এখানেই আমরা ভাড়া আছি দীর্ঘ বছর ধরে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি আমাদের নেই। ওনার বড় ছেলে আমার হাজবেন্ড একসঙ্গেই কাজ করতেন। একসঙ্গে কাজ করতেন মানে সেই সূত্রে পেয়েছেন। সেই সূত্রে পেয়ে সমস্ত কিছু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট তৈরি করেছে। পাসপোর্ট ওনার আগে থেকেই ছিল। তো বাবার নামটা তো সেই পরে বসিয়েছেন। তো বসাবেই বা কেন তাহলে? আপনার নাম কি? রঞ্জিত, কোথাও যে একটা গাফিলতি হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা বক্তব্য এবং ছবিতেই স্পষ্ট, কিন্তু কোনো ভেরিফিকেশন ছাড়া এতগুলো কার্ড হয়ে গেল, বিশেষ করে পাসপোর্টও হয়ে গেল। একদমই দেখো, যদি এসআইআর শুনানিতে ডাক না পড়তো সুমন হাজরার এবং সেই মর্মে যদি কোনো চিঠি না এসে পৌঁছতো, অথচ সেইভাবে পরিবার জানতেই পারতো না
যে তার অর্থাৎ এই নিবাস হাজরার আরো একজন ছেলে আছে যার নাম সুমন হাজরা, এবং সে জানতে পেরে তার স্ত্রী নিবাস হাজরার স্ত্রী মঞ্জু হাজরা অভিযোগ করে তার মৃত স্বামী নিবাস হাজরায় পরিচয়পত্র এবং এপিক কার্ড নাম্বার ব্যবহার করে এদেশের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্ট তৈরি করে ফেলেছেন সুমন হাজরা। এবং সুমন হাজরা দীর্ঘদিন ধরে এই নিবাস হাজরার বাড়ির পাশে থাকতো, সেই সূত্র ধরে কিন্তু তাদের মধ্যে পরিচয় হয় এবং তার অজান্তেই কিন্তু সেই এপিক কার্ড ব্যবহার করে, এপিক কার্ড হাতিয়ে নিয়ে সমস্ত কিছু তৈরি করে ফেলে। যেখানে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত হয়, বাড়ি থেকে ভেরিফিকেশনের কাজ হয়, সমস্ত ডকুমেন্ট চেক করা হয়, সেখানেও কিভাবে অন্যের বাবাকে নিজের বাবা বানাতে পারলেন সুমন হাজরা, প্রশ্ন উঠছে। সুমন হাজরা কে হয়? সুমন হাজরাকে আমি চিনি না, তুমি তোমার বাবার পরিচয় করতে ও কোথা থেকে কি করে করেছে আমি তো কোনো জানি না। যে থেকে এই নামটা উঠে এসছে সেই থেকে আমরা জানতে পারলাম। মানে কত তারিখে? হ্যাঁ হ্যাঁ, আমরা দু ভাই এক বোন। বড় ভাইয়ের নাম হিমাংশু হাজরা, আমার নাম গৌরঙ্গ হাজরা, বোনের নাম উন্নতি হাজরা। সেও কোথা থেকে পেয়েছে আমরা জানি না, সে ওইদিকে থাকে, ওই সাইডে ওখানে কোথাও ভাড়া থাকে ওখানে। সুমন কেউ হয় না, আমার দুই ছেলে এক মেয়ে। তাহলে কি সুমন কি বাবা চুরি করে নিয়েছে নাকি? হতে পারে চুরি করেছে, কি করেছে সুমন হাজরাই জানে। সুমন, হ্যাঁ সুমনকে ধরেছিলাম, বাড়িতে ডেকেছিলাম। বড় ছেলে গৌরঙ্গ হাজরা বললো তুই যেটা করছে দেখ, তুই ইয়ে করছিস না, সব তুলে দে, নাম কাটিয়ে দে। বললো ঠিক আছে আমি নাম কাটিয়ে দেবো। উনি আবার বাইরে গিয়ে তখন আবার ফোন সুইচ অফ করে দিয়ে তারপরে আবার ফোন করছে, তুমি আমার বড়দা, আমার মেয়ের মুখ তাকিয়ে যেটা ভালো বুঝো তুমি করো। রাজ্য এখন উন্নয়নের জোয়ারে সবকিছুই চুরি হয়ে যাচ্ছে, ভেসে ভেসে চলে আসছে। এই যিনি মারা গেছেন তার নামটা চুরি করে শুনলাম আমি, সুমন হাজরা নামে যে ছেলেটি আছে তার মৃত ভোটারের নামটাকে বাবা বানিয়ে করেছে। আমরা যখন জানতে পারলাম তাদের কাছে এসেছি আমরা, তারা বললেন যে এটা অন্যায় হচ্ছে বাবা, এটা যেভাবে কাটা দরকার আছে। এটাও শুনলাম তার নামে নাকি ওই পাসপোর্ট, রেশন কার্ড সবই বানিয়ে নিয়েছে ওই বাবার নামে। এটা কি করে সম্ভব হলো? এটা হতে পারে না, এটা আমরা অভিযোগ করছি। যত পর্যন্ত যাবে আমরা এটাকে কাটিয়ে ছাড়বো, এভাবে চলতে পারে না, তো ডুপ্লিকেটই কাজ। এসআইআর এর মধ্যেই ফের জাল আধার কার্ড চক্রের হদিশ। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে জাল আধার চক্রে এক পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। কৌশিক রয়েছেন আমাদের প্রতিনিধি। কৌশিক, এই যে জাল আধার চক্র, সেখানে আর কেউ জড়িত কি রয়েছে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত? দেখো, এখানে একজনকে গ্রেপ্তার করা হলেও আরো কয়েকজন জড়িত আছে বলে মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এবং শফিকুল ইসলাম হচ্ছে মূল পান্ডা, এবং যে ভবানীপুর শমশেরগঞ্জে সেখানেই বসে কিন্তু আধার কার্ড তৈরি হতো। এর পাশাপাশি সব থেকে চিন্তার বিষয়, সেখানে কিন্তু জাল আধার কার্ড উদ্ধার হয়েছে, এবং এর আগেও কিন্তু বেশ কয়েকজনকে এরকম আধার কার্ড বানিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে শমশেরগঞ্জের গিয়ে মুর্শিদাবাদের শেষ সীমান্ত এলাকায় ও অপর পাড়ে কিন্তু বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা প্রবেশকারী তাদের হাতেই এই মানে আধার কার্ডগুলো তুলে দেওয়া হতো, এবং সেই আধার কার্ড নিয়েই তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। সেই খোঁজে এই আধার কার্ড কতজন পেয়েছে সেই বিষয়টিও কিন্তু পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে। যে এখন যে 20টি জাল আধার কার্ড উদ্ধার হয়েছে, এই হয়তো অনুপ্রবেশ করবে সেই সব ব্যক্তিদের সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ তোমাকে কৌশিক। আরো একবার জানাই আপনাদেরকে, এসআইআর এর মধ্যে ফের জাল আধার কার্ড চক্রের হদিশ। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে জাল আধার চক্রের এক পান্ডা গ্রেফতার, ধৃতের নাম শফিকুল ইসলাম। উদ্ধার হয়েছে ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা সহ 20টি জাল আধার কার্ড। চক্রের সঙ্গে আর কারা জড়িত জানতে তদন্তে পুলিশ। দাবি আদায়ে এবারে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি আশা কর্মীদের। পাওনা গন্ডার নাম একালে 26-এর ভোটে তারাও পাওনা বুঝিয়ে দেবেন। তারকেশ্বরে ধিক্কার মিছিল থেকে হুঙ্কার আশা কর্মীদের। সনদ রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, এবারে আশা কর্মীরা তারা 26-এর বিধানসভা নির্বাচনে দেখে নেওয়ার, বুঝে নেওয়ার হুমকি দিচ্ছে। একদমই তাই, সেরকমই হুঙ্কার দিয়েছে। যেহেতু গতকাল তাদের নবান্ন অভিযান ছিল এবং সেই নবান্ন অভিযানে
যেভাবে তাদের পুলিশি হেনস্থা হয়েছে, পুলিশি ধরপাকড় করেছে এবং তাদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে কিন্তু সারা রাজ্য জুড়ে একটা ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো তারকেশ্বরেও কিন্তু ধিক্কার মিছিল হয়, যেখানে দেখা যায় তারকেশ্বর বিডিও অফিসের সামনে তারা প্রথমে বিক্ষোভ দেখায় এবং সেখান থেকে একটা মিছিল বের করে তারকেশ্বর থানার সামনেও তারা বিক্ষোভ দেখায়। সেখান থেকেই তাদের যেটা বক্তব্য, যেভাবে তাদের উপর হেনস্থা করা হচ্ছে, তাদের যে বকেয়া দাবি, একগুচ্ছ দাবি, সেই দাবি রাজ্য সরকার যদি না মেটায় 26-এর যে বিধানসভা ভোট আসছে সেই ভোটেও কিন্তু তারা এই রাজ্য সরকারকে বা তৃণমূল সরকারকে তারা কিন্তু দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। পাশাপাশি তারাও তাদের পাওনা যদি না পায়, তারাও ভোট বাক্সে সেই পাওনা কিন্তু তারা মিটিয়ে দেবেন বলে এরকমই কিন্তু হুঙ্কার দিতে দেখা গেল আজকে তারকেশ্বরে। ধন্যবাদ তোমাকে সনদ। আরো একবার জানাই আপনাদেরকে, দাবি আদায়ে এবারে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি আশা কর্মীদের। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। আমরা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হব। সরকার ভাবুক 2026 সালে ভোট আছে, ওনাদেরও তো পাওনা আছে আমাদের কাছ থেকে। এই পাওনাটা আমরা তখনই বোঝাবো যদি আমাদের জন্য কিছু না ভাবা হয়, না কিছু করা হয়। আমাদের যদি এইভাবে বঞ্চনা যদি করে যাওয়া হয়, আর কাজের উপর কাজ, একটার পর একটা কাজ যদি ঠান্ডা করে বসে বসে চাপিয়ে দেওয়া হয়, তার তো কোনো পয়সাই দেওয়া হয় না। তারা বলছেন দাবি আদায়ে এবারে তৃণমূল সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন তারা। আমরা গতকালকে দেখেছিলাম কিভাবে দফায় দফায় শহর কলকাতা জুড়ে উত্তেজনা ছড়িয়েছিল। দাবি আদায়ে একেবারে অনড় আশা কর্মীরা, আর এবারে তারা সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল সরকারকে। তারা বলছেন পাওনা গন্ডা না মেটালে 26-এর ভোটে তারাও পাওনা বুঝিয়ে দেবেন। অর্থাৎ আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বুঝিয়ে দেওয়ার একটা হুঁশিয়ারি দিচ্ছেন তারা। তারকেশ্বরের ধিক্কার মিছিল, সেই ধিক্কার মিছিল থেকে হুঙ্কার দিয়েছেন আশাকর্মীরা। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, এবারে দাবি আদায়ে সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন আশাকর্মীরা। তারা বলছেন পাওনা গন্ডা যদি না মেটানো হয় তাহলে 26-এর ভোটে তারাও পাওনা বুঝিয়ে দেবে। দেখুন, এত হুমকির তো দরকার নেই। আজকে পেছন থেকে কিছু রাজনৈতিক দল এই আশাকর্মীদের একটা অংশের কিছু নেত্রীকে তারা উস্কাচ্ছে। তারা ভাবছে যে আমরা হুমকি দিলেই হয়ে যাবে। এইটা বুঝছে না যে হুমকিটা দেওয়া দরকার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কারণ তিনি এবং তার সরকার তারা 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গকে গরিব করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে থাকলেও তিনি করতে পারছেন না অনেক কিছু এই অর্থনৈতিক অবরোধের জন্য। সেইটা যদি না বুঝে চাপ সৃষ্টি করে তাতে তো লাভ হবে না। যা করার মমতা বন্দ্যোপাধ্যায়ই করছেন, আশা কর্মীদের জন্য কেন্দ্র সরকার এসে করবে না। সুতরাং এখানে এত হুমকি দিয়ে লাভ নেই। যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এবং সাধ্যের মধ্যে যেটা সেইটাই করবেন। এইটুকুনি ওনাদের বুঝে নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদার, তিনি কি বললেন তার বক্তব্য শোনালাম। এবং দাবি আদায়ে এবারে সরাসরি হুঁশিয়ারি আশা কর্মীদের। তারা বলছেন যদি তাদের পাওনা না মেটানো হয় তাহলে 26-এ যে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটে তারা পাওনা বুঝিয়ে দেবেন। তারকেশ্বরের যে ধিক্কার মিছিল, সেই মিছিল থেকে হুঙ্কার আশা কর্মীদের। সজল ঘোষ বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, গতকাল আমরা দেখেছিলাম দফায় দফায় কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল শহর কলকাতার রাজপথ, আর এবারে সরাসরি তৃণমূল সরকারকে হুঁশিয়ারি আশা কর্মীদের। তারা বলছেন যদি পাওনা না মেটানো হয় তাহলে 26-এর ভোটে তারাও পাওনা বুঝিয়ে দেবেন। না, দেখুন, এই কথার মধ্যে অন্যায় কোথায় আছে? যে কোনো সাধারণ মানুষের হাতিয়ার তো একটাই, যে ভোটে দেখে নেব। এরা তো আর কোর্টে নিয়ে যেতে পারবে না সরকারকে, তো স্বাভাবিকভাবে তারা ভোটেই দেখে নেবে দাবি করেছে। মুশকিল হচ্ছে আপনি শুধু আশা কর্মী নয়, আপনি দেখুন সকলের ভেতরে একটা হতাশা, কোথাও আশা বলে কিছু নেই। আপনি দেখুন যারা মমতা যাদের দুধ খেতেন তাদের আজকে কিভাবে উনি লাথি মারছেন এবং কাটছেন। তারা আজকে ওনার বিরুদ্ধে অসন্তুষ্ট। সরকারি কর্মচারী ওনার বিরুদ্ধে, শিক্ষক ওনার বিরুদ্ধে, ডাক্তার ওনার বিরুদ্ধে, মহিলারা, আশাকর্মী মানে টোটাল মহিলা। আপনি ভাবুন, এই যখন অভয়ার ঘটনা ঘটেছিল প্রদীপ হাতে বেরিয়েছিলেন কারা? আপনারা, মহিলারা। তো এই একটা মেজর মহিলা, মানে তারা 1-2 কোটি নয়, তারা বাংলার মেজর মহিলা, তারা সবাই অসন্তুষ্ট এক মহিলার বিরুদ্ধে। তো আমি বলবো যে ধরুন এক মহিলা নিয়ে জীবন কাটানো হলো,
কিন্তু সরকার এই মহিলা দিয়ে কিন্তু আর চলবে না, এটাকে পাল্টাতে হবে। ধন্যবাদ আপনাকে। একবার আপনাদের গতকালকের ছবিগুলো মনে করিয়ে দিই। গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আশাকর্মীদের বিক্ষোভ মিছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। আপনাদেরকে 6টা জায়গার ছবি দেখাচ্ছি। বাঁকুড়া, তারকেশ্বর, শ্রীরামপুর, দুর্গাপুর, ডায়মন্ড হারবার, আসানসোল, বিভিন্ন জায়গায় ধিক্কার দেখাচ্ছেন যারা আশাকর্মীরা রয়েছেন তারা। গতকালকে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজ তারা পথে নেমেছে। দেখাচ্ছি আসানসোলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যারা আশাকর্মীরা রয়েছেন তারা। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন আপনারা। এর পাশাপাশি শ্রীরামপুরের ছবিটা দেখাচ্ছি, সেখানে আশাকর্মীদের ধিক্কার মিছিল দেখতেই পাচ্ছেন। গতকালকে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজ তারা ধিক্কার মিছিল করছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এবারে বাঁকুড়ার ছবিও দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় পথে নেমেছেন আশাকর্মীরা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আইপ্যাক কাণ্ডের পর আজ কলকাতায় ইডির ডিরেক্টর এসে পৌঁছেছেন রাহুল নবীন। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক শুনানির আগে ইডির দপ্তরে জোর তৎপরতা। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, স্বাভাবিকভাবে আগামী শুনানির আগে আরো বেশ কিছু বিষয়ও তৈরি করতে হবে ইডির পক্ষ থেকে, ঠিক কি কারণে তার এই সফর, কোন বিষয়ে তিনি জোর দিচ্ছেন? দেখো শর্মিষ্ঠা, তুমি যদি ইডির অ্যাপিলগুলো দেখো সুপ্রিম কোর্টে, তারা কিন্তু একেবারে কড়া হাতে এই বিষয়টাকে ডিফেন্ড করছে। তাদের বক্তব্য হচ্ছে প্রথম থেকেই যে তারা ডিজিপির সাসপেনশন চেয়েছে, সিপির সাসপেনশন চেয়েছে, ডিসির সাসপেনশন চেয়েছে। শুধু তাই নয়, এবং কি করে এই ঘটনা ঘটলো তার জন্য কিন্তু তারা সুপ্রিম কোর্টে কড়া অ্যাপিল করেছে। পাশাপাশি যে অফিসাররা যারা সেদিন সার্চ অপারেশন চালিয়েছিলেন তাদের সাথে বৈঠক করতে কিন্তু ইডি ডিরেক্টর এসছেন কলকাতায়। এটা তার ফার্স্ট ভিজিট এই আইপ্যাকের ঘটনার পর, এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি 3 দিন তিনি এখানে থাকতে চলেছেন। তিনি প্রয়োজনে রাজ্যপালের সাথেও দেখা করতে পারেন। স্বাভাবিকভাবেই নেক্সট যেদিন হিয়ারিং আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে, সেদিন ইডি যাতে কড়াভাবে কিন্তু এই মামলার মোকাবিলা করতে পারে এবং তাদের যে অ্যাপিলগুলোকে সেগুলোকে আরও যাতে স্ট্রেট ফরওয়ার্ড নর্মাল ওয়েতে প্রেজেন্ট করতে পারে, তার জন্য এই বৈঠক বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। মামলা জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে, সেটা আমি বুঝি না। কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটা চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। আমি এই বিষয়ে জানি না, কারণ ইডি কখন আসবে, কে আসবে, ডিরেক্টর আসবে কেন, আমার জানা নেই। আমি সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনেছি। তবে যেভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চিফ সেক্রেটারি, ডিজিপি, আইপিএসরা ইডির অফিসারদের হেনস্থা করেছে, তাদের মোবাইল পর্যন্ত চুরি করেছে, তাদেরকে অশালীন গালিগালাজ করেছে, তাদের মনোবল বৃদ্ধি করার জন্য উচ্চ আধিকারিকদের আসা উচিত। কিন্তু কেন এসেছেন তার স্বীকৃতি আমার জানা। নন্দীগ্রাম নিয়ে মদন মিত্রর ভবিষ্যৎবাণী আপনাদের শোনায়। তিনি বলছেন এবারে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী নাকি 50,000 ভোটে হারবে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার পড়বে না, একাই উইকেট ফেলে দেবেন অভিষেক। সেনাপতির ছকেই নন্দীগ্রামে বাজিমাত করবে তৃণমূল, দাবি মদন মিত্র। আলেকজান্ডারের সঙ্গে অভিষেকের তুলনা করেছেন তিনি। সেবাশ্রয়ী নন্দীগ্রামে গেম চেঞ্জার, দাবি কামারহাটির বিধায়কের। এরকম যদি হয় আমি আশ্চর্য হব না। 50,000 ভোটে শুভেন্দু নন্দীগ্রাম হেরে যাবে। কেন এতটা জোর দিয়ে বলছেন? আপনার কাছে কি কোনো বড় খবর আছে? তুমি যদি অভিষেকের আলেকজান্ডারের ম্যাপটা দেখো, ট্যুরটা, সেরকম অভিষেকের যে ন্যাপিং, মুভিং অ্যান্ড ম্যাপিং, যেদিন মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে,
সেদিন অভিষেক ব্যানার্জি দক্ষিণবঙ্গে। মানে এটা যে কিভাবে ওরা দুই লিডার, আমাদের তো কাজই করতে হচ্ছে না। 21-এর বদলা নন্দীগ্রাম এবার নেবে তৃণমূল। শুভেন্দু হুঁশিয়ার। নবজোয়ারের পর ইট ইজ এ ডিফারেন্ট অভিষেক, দুর্দান্ত অভিষেক। মানে কি বলছেন, অভিষেক ফর্মুলাতেই নন্দীগ্রাম মমতা ব্যানার্জির দরকার পড়বে না, ফেলে দেবে নন্দীগ্রামকে। এবার উইকেট ফেলে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য কি করতে হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে, বলবেও খুব তাড়াতাড়ি। নন্দীগ্রামের যারা অসুস্থ তারা দেখাতে গেছে সেবাশ্রয় ক্যাম্প। এর থেকেই বোঝা যাচ্ছে যে শুভেন্দুদের দ্য লাস্ট রিসর্ট ইজ সেবাশ্রয়। সেবাশ্রয়েই এসে সবাইকে চিকিৎসা নিতে হবে। সেবাশ্রয়টা যে কত বড় চিকিৎসার, কত বড় বিদ্যালয়, এটা বুঝতে পারি। অনেক বড় বড় চিকিৎসা যেটা ওষুধে হয় না, কিন্তু রাজনীতি পারে। অভিষেক এই এসআইআর কর্তৃক আমরা ম্যাপিং দেখলাম তো, অভিষেক এমনভাবে তার ম্যাপটা করেছে যে পশ্চিমবাংলার এক বিন্দু মাটিও কিন্তু বাদ থাকছে না। প্রত্যেকটা জায়গা ও স্পর্শ করছে, অক্লান্ত পরিশ্রম করছে। আচ্ছা, মদন মিত্রের কানে কি ওই জল্পনাটা এসছে? একটা জল্পনা নিয়ে আলোচনা চলছে, নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ঘায়েলের আমাদের অস্ত্রের নাম অভিষেক, যেমন ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে অভিষেকাস্ত্র। অভিষেক নামক অস্ত্রেই এবার বধ হবে নন্দীগ্রাম। শুভেন্দুবাবু তো আরো বড় ডাক দিয়েছেন, বলেছেন উনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। পিপিলিকার পাখা ওঠে মরিবার ধরে। মদনদাকে দিয়ে চাইলে আবার উল্টো দিকে বলে দেওয়া যেতে পারে, কিছু একটুখানি ব্যবস্থা করে দিলে মদনদা আবার উল্টো কথা বলতেও পারেন, 50,000-এ জিতবেও বলে দিতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেখানে পাখির চোখ পড়েছে ভালো কথা, হ্যাঁ, নিজেদের চোখ খুলে দেখুক। যেখানে পিসি জিততে পারিনি, এখন সেখানে পিসির যারা অনুগামী ছানাপোনা তারা জিততে পারে কিনা একবার দাঁড়িয়ে চেষ্টা করুন। আপত্তি কে উঠেছে কিনা? পিসি শক্তিশালী না ভাইপো শক্তিশালী, আমি জানতে চাইছি। তো দাঁড়াক না, ভাইপো যদি বাপের বেটা হয়, ভাইপো বলুক যে আমি ওখানে দাঁড়াবো। যদি রাজ্যে স্বাস্থ্য থাকবে তাহলে সেবাশ্রয় কেন করতে হবে? কিন্তু পিসির ব্যবস্থাকে চাইলে পিসি ওখানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল করেছে। যখন নিজের ঠ্যাঙের ডামাটা করলেন উনি, তখন ওইখানে ঢুকলেন না কেন? সেবাশ্রয় বারবার প্রমাণ করে যে এখানে স্বাস্থ্য ব্যবস্থায় গোলযোগ আছে। সেটা উনি আরো নন্দীগ্রামের মানুষকে চোখে আঙুল দিয়ে ভাইপো বুঝিয়ে দিচ্ছেন। এটা পিসির জন্য করছেন না পিসির বিরুদ্ধে করছেন সেটা ভাবতে। কুচবিহারের ঘটনাটা ভুলে যাবেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে উত্তেজনা। রেয়াপাড়ায় তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে অশান্তি। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পোস্টার ছেঁড়ার অভিযোগ। নিম্ন রুচির রাজনীতি, থানায় অভিযোগের হুঁশিয়ারি শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যত হোর্ডিং ছিল, আমাদের সেবাশ্রয়ের যত হোর্ডিং ছিল, কিছু উন্মাদ গতকাল আমাদের সমস্ত হোর্ডিংগুলোকে ছিঁড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছবি থেকে মাথা আলাদা করেছে। এরা ভয় পেয়ে গেছে, এরা ভয়ে আতঙ্কে কাঁপছে। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে আছে। যতই ব্যানার ফেস্টুন ছিঁড়ুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কারোর কাছ থেকে আলাদা করা যাবে না। 26-এর ভোটের আগে ধর্মীয় অস্ত্রের শান বিজেপির। ফের সামনে আসছে মন্দির রাজনীতি। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তিতে নন্দীগ্রামের রিয়াপাড়ায় মিছিল শুভেন্দু অধিকারী। দলের পতাকা ছেড়ে গেরুয়া পতাকা হাতে মিছিল পদ্মশিনী।
তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছে। তন্ময় বাবু, নন্দীগ্রামের রাজনীতি নিয়ে যখনই কথা হচ্ছে তখনই আমরা দেখছি যে নন্দীগ্রামে অযোধ্যার মন্দিরের প্রতিষ্ঠা 2য় বর্ষপূর্তিতে দলের পতাকা ছেড়ে এই গেরুয়া পতাকা হাতে ঘুরছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? দেখুন, নন্দীগ্রামের মাটি থেকে শুভেন্দু অধিকারী দিনে দিনে মুছে যাচ্ছেন, এটা উনি বুঝতে পারছেন যে ওনার অস্তিত্ব বিপন্ন, তাই আর দলীয় পতাকার উপর ভরসা করতে পারছেন না, বিজেপির উপর ভরসা করতে পারছেন না, সেই জন্য হিন্দুত্বের মুখোশ পড়তে হচ্ছে। কোনো লাভ হবে না। আগামী দিনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভোটে হারলে 20,000-এর বেশি ভোটে হারবেন। ধন্যবাদ। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বড়সড় নাশকতার চোখ। 26-26 কোড ব্যবহার করে হামলার ছক পাক মদতপুষ্ট জঙ্গিদের। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, ঠিক কেন এই নাশকতার আশঙ্কা করা হচ্ছে? দেখো, দুটো বিষয় রয়েছে। এক, এই 26/26 এই কোডটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার হয়তো মনে থাকার কথা, দিল্লি বিস্ফোরণের পর আমরা একাধিক সাংকেতিক কোড উদ্ধার করতে দেখেছিলাম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং এনআইএ, একই সঙ্গে দিল্লি পুলিশের ক্রাইম সেলকে, হরিয়ানা পুলিশের সঙ্গে ছিল। তখন কিন্তু একাধিক এই মুজাম্মিল সহ যারা যারা ছিল মূলত অভিযুক্ত ধৃত, তাদের কাছে সাংকেতিক কোড পাওয়া গিয়েছিল। সেই গোটা বিষয়টি কিন্তু এই তদন্তকারী সংস্থারা বারবার করে ঘেটেছেন এবং ঘাটার পর কিন্তু এই ধরনের এই সাংকেতিক কোডগুলোকে উদ্ধার করতে পেরেছিল। 26/26 কিন্তু এই কোড সাংকেতিক কোড, যার মাধ্যমে জঙ্গিরা নিজেদের মধ্যে কথা বলেছে, যেটা মূলত জানা যাচ্ছে তদন্ত সূত্রে যে প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি এবং দিল্লির আশপাশের বিভিন্ন অংশ জুড়ে বড়সড় নাশকতার ছক কষা হয়েছে। বিশেষ করে জৈশে জঙ্গির 6 আল কায়দা জঙ্গির খোঁজেও চিরুনি তল্লাশি জারি রয়েছে, কারণ ইতিমধ্যেই তাদের ছবি পোস্টার দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করা হয়েছে। ভোটের আগে ফের ইউনুসকে চ্যালেঞ্জ শেখ হাসিনা। TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার আওয়ামী লীগ নেত্রী। 1 মাঘে শীত যায় না, তিনি দেশে ফিরবেনই, দেখা হবে খুব শিগগিরই, হুঙ্কার শেখ হাসিনা। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না, সেটাখানে আবার নির্বাচন কিসের? অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস, সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে? তার কি অধিকার আছে? লাশের উপর পাড়া দিয়েই তো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাটা দখল করেছে। আমি তো দেশ ছেড়ে আসতে চাইনি, আমি ভেবেছিলাম ঠিক আছে আমার বিরুদ্ধে এত আন্দোলন, আমি টুঙ্গিপাড়া চলে যাব, কিন্তু আমাকে তো একেবারে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে দিয়ে গেল। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। ইউনুস ভেবেছে কি 1 মাঘে শীত যায় না, আর আমি তো আছি, যত দূরেই থাকি আমার মনটা আপনাদের মাঝেই আছে। দেখা হবে খুব শীঘ্রই। টি20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইডেনে তৎপরতা তুঙ্গে। ক্রিকেটের নন্দনকাননে নিরাপত্তা এবং প্রস্তুতি খতিয়ে দেখছে আইসিসি। ঠিক কি কারণে, বিস্তারিত জানাবেন সহকর্মী কৌস্তব, সঙ্গে রয়েছেন কৌস্তব। আইসিসির প্রতিনিধি দল আজকে ইডেন গার্ডেন্সে আসে, তারা পরিদর্শন করেন, কারণ যেহেতু সামনের মাসে ক্রিকেট বিশ্বকাপ আছে এবং ইডেনে একগুচ্ছ ম্যাচ রয়েছে, যেখানে এখনো সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচ রয়েছে কলকাতার নন্দনকাননে। আইসিসির প্রতিনিধি দল এবং একই সঙ্গে ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল তারা আসেন এখানে, সমস্ত কিছু খুঁটিয়ে দিয়ে দেখেন। এমনকি ক্রিকেট অপারেশনের দায়িত্বে থাকা প্রতিনিধিরাও আসেন এখানে। বাংলাদেশের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, তবে এখনো বাংলাদেশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে বাংলাদেশকে আইসিসি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে খেলা ভারত থেকে সরানোর কোনো সম্ভাবনাই নেই, আর যদি বাংলাদেশ না খেলে সেই জায়গায় স্কটল্যান্ড খেলবে। ধন্যবাদ।